দুর্গাপুজো মানেই আমাদের কাছে শ্রেষ্ঠ উৎসব। আর এই বছর বছর দুর্গাপুজোকে ঘিরে প্রত্যেকটা বাঙালির মধ্যে থাকে চরম উন্মাদনা। তবে শহর কলকাতার এখনকার দুর্গাপুজো আর সাবেকি দুর্গাপুজোর মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। নিত্য নতুন থিমের ভিড়ে হারিয়ে গিয়েছে সাবেকি দুর্গাপুজো। তবে আজও এ কথা ঠিক, কলকাতার দুর্গাপুজো মানেই প্রথমেই উঠে আসে বনেদি বাড়ির দুর্গাপুজো। শহরের বিভিন্ন প্রান্তে আজও বহু জায়গায় বনেদি বাড়ির পুজো হয়, এটা ঠিকই। তবে শহর কলকাতার এমন তিনটি বনেদি বাড়ির পুজো আছে যার সঙ্গে জড়িত রয়েছে বহু প্রচলিত একটি প্রবাদ। দুর্গাপুজোকে ঘিরে এই তৈরি হওয়া তিন প্রবাদ অনুযায়ী মর্তে মা আগমনের পর প্রথমে গয়না পড়তে যান জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে। তারপর সেখান থেকে ভোজন করতে যান কুমোরটুলির মিত্র বাড়িতে এবং ভোজন সেরে রাত জেগে নাচ দেখতে যান শোভাবাজার রাজবাড়িতে। সত্যিই কি গয়না পরে ভোজন সেরে রাত জেগে নাচ দেখতে যান মা দুর্গা? কি এই ঘটনা, তার ইতিহাস জানেন? তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসলে তখনকার দিনের উত্তর কলকাতার নামী ব্যবসায়ী গোকুলচন্দ্র দাঁড় দত্তক পুত্র শিবকৃষ্ণ দা তার পারিবারিক ব্যবসায় ভালো লাভ করেছিল। ফুলে ফেপে উঠেছিল তার ধনসম্পত্তি। তাই তার লাভের টাকার একটা বড় অংশ দিয়ে তিনি ধুমধাম করে দুর্গাপুজো করেছিলেন। নিজের সাজসজ্জার পাশাপাশি মায়ের সাজ পোশাকের জন্য সুদূর প্যারিস আর জার্মানি থেকে চুনি আর হিরে বসানো গয়না এনেছিল শিবকৃষ্ণ। তারপর থেকে আজও ওই গয়না দিয়ে সাজিয়ে তোলা হয় দেবী প্রতিমাকে। সেই থেকেই প্রবাদ শুরু হয়, মা মর্তে এসে জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দ্বারবাড়িতে গয়না পড়েন। এছাড়াও এবারের দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো কলাবউয়ের ছাতা। এবছর এই বাড়িতে ১৮৪তম দুর্গাপুজো হচ্ছে। এরপর শোনা যায় মা মর্তে আসার পর ভোজন সারে কুমোরটুলির মিত্র বাড়িতে। উত্তর কলকাতার বিভিন্ন বনেদি বাড়ির দুর্গাপুজোর মধ্যে এই পুজো আকর্ষণীয় পুজো, কুমোরটুলির মিত্র বাড়ির দুর্গাপুজো। এই কুমোরটুলিতেই প্রত্যেক বছর ধুমধাম করে পালিত হয় অভয়চরণ মিত্রের দুর্গাপুজো, যা মিত্রবাড়ির দুর্গাপুজো নামে পরিচিত। এই ঐতিহ্যবাহী মিত্রবাড়ির দুর্গাপুজো প্রথম শুরু করেছিল এই মিত্রবাড়ির আদি পুরুষ গোবিন্দরাম মিত্র। তবে এই পুজোর জৌলুস বাড়ে অভয়চরণ মিত্রের হাত ধরে। এই মিত্রবাড়ির দুর্গা প্রতিমাকে নানা রকমের গহনা দিয়ে সাজানো হয় সেই প্রাচীনকাল থেকে। এই বাড়ির প্রতিমাকে অন্নভোগ দেওয়ার নিয়ম নেই, পরিবর্তে নিবেদন করা হয় 30 থেকে 50 মণ চালের নৈবেদ্য। এছাড়া থাকে নানা রকমের মিষ্টি, লুচি, গজা, রাধাবল্লভী, বিভিন্ন ধরনের খাবার। এই মিত্রবাড়ির দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ অষ্টমীর কুমারী পুজো। তবে একটা কথা হয়তো অনেকেই জানেন না, এই মিত্রবাড়ির দুর্গা প্রতিমাকে বিসর্জন দেওয়ার জন্য যে ঘাট বানিয়েছিল আদি পুরুষেরা, সেটাই এখনকার কিন্তু বাগবাজার ঘাট নামে পরিচিত। এরপর প্রবাদ অনুযায়ী এখান থেকে মা চলে যান শোভাবাজার রাজবাড়িতে রাত জেগে নাচ দেখতে। উত্তর কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর মধ্যে আরও একটি অন্যতম পুজো, আকর্ষণীয় পুজো হলো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইংরেজ আমলের অনেক বহু পুরনো ইতিহাস। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। ১৯৫৭ সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার হারের পিছনে হাত ছিল রাজা নবকৃষ্ণ দেবের। সেই সময় ব্রিটিশদেরকে সাহায্য করে বাংলার নবাবকে হারিয়েছিল রাজা নবকৃষ্ণ। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো এবছর ২৬৮ বছরে পা দিতে চলেছে। বাংলার নবাবকে পরাজিত করে ব্রিটিশদের বিশ্বাসভাজন হয়ে উঠেছিল রাজা নবকৃষ্ণ। সেই সাথে পুরস্কার পেয়েছিল প্রচুর ধনসম্পত্তি। সেই আনন্দেই নিজের বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো শুরু করেছিল রাজা নবকৃষ্ণ। সেই বছরই শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় জাঁকজমক থেকে বিলাসিতায় সবটাই ভরে দিয়েছিল রাজা নবকৃষ্ণ। তারপর থেকেই শোভাবাজার রাজবাড়িতে অতিথিদের মনোরঞ্জনের জন্য শুরু হয় বাইজি নাচ। দুর্গা প্রতিমা বসার জন্য তৈরি করেছিল সোনার সিংহাসন। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো থেকেই প্রথম শুরু হয় বাইজি নাচ। এই বাইজি নাচ চলতো টানা 15 দিন ধরে। তবে বাইরের লোকেদের এই বাইজি নাচ দেখার জন্য থাকতো বিশেষ শর্ত। সেই সময় আমন্ত্রণ পত্র ছাড়া শোভাবাজার রাজবাড়িতে ঢোকা ছিল নিষেধ। আর তারপর থেকেই বাংলায় প্রবাদ প্রচলিত হয়, মা রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে।